আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী। গত 17ই ফেব্রুয়ারি 2026 বর্তমান সরকার, যেটি তারেক রহমানের নেতৃত্বাধীন, সেটি শপথ গ্রহণ করে এবং আমরা বলতে পারি 18 তারিখ থেকে মূলত এই সরকার ফাংশন করা শুরু করে। মাত্র এই 2-3-4 দিনে একটি সরকারকে মূল্যায়ন করার মতো কোনো কারণ নেই। তবে আমরা একথা জানি, মর্নিং শোজ দ্য ডেজ, অর্থাৎ সকালের সূর্যের আলো দেখে সারাদিনটা উজ্জ্বল যাবে না মেঘাচ্ছন্ন যাবে নাকি অন্ধকারাচ্ছন্ন হবে, এমনটা একটা অনুমান করার রীতি আমাদের সমাজে আছে। সেই কারণেই এই প্রবাদ বাক্যটি আমাদের সামনে বারবারই ঘুরে ফিরে আসে, মর্নিং শোজ দ্য ডেজ। তো আমরা যদি এই কনটেক্সটে বিবেচনা করি তাহলে নিঃসন্দেহে আমরা এই সরকারের শুরুটা খারাপ হয়েছে এমনটি বলার কোনো কারণ নেই, বরঞ্চ বেশ কিছু ভালো এর সূচনা হয়েছে এমনটি বলাটাই সঙ্গত হবে। তবে দু একটি ঘটনা আমাদের মনে এমন চিড় ধরিয়েছে বা পেছনের স্মৃতি এমনভাবে জনগণের সামনে এনেছে, যেটি জনগণের পক্ষ থেকে মনে করার সুযোগ আছে যে আমরা সেই 5ই আগস্ট 2024-এর যে পূর্ববর্তী অবস্থা, সেখানে কোনো কারণে কোনো ঘটনার সাথে সামঞ্জস্য পাই কিনা। আর এটি সাধারণ নাগরিকদের এক ধরনের মনোভাব, পাশাপাশি যারা এই সরকারের সমালোচনা করবেন, যারা রাজনৈতিক কারণে বিরোধিতা করবেন অথবা অন্যায়ভাবেও বিরোধিতা করবেন, তাদের হাতে কোনো উপাত্ত তথ্য তুলে না দেওয়ার ক্ষেত্রে সরকারকে যে সতর্ক থাকতে হবে, এ কথাটিও আমরা এই সরকারের সূচনা পর্বেই সরকারকে সতর্ক করে উল্লেখ করে রাখতে চাই। আমি প্রথমে যে 2-3টি ঘটনা জনগণের মধ্যে এক ধরনের পুরনো স্মৃতি ফিরিয়ে আসতে পারে এরকম যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো একটু উল্লেখ করি। প্রথমেই আমি উল্লেখ করতে চাই যে অন্যতম গুরুত্বপূর্ণ এবং বড় মন্ত্রণালয়, সেটি হলো যোগাযোগ মন্ত্রণালয়। এর আওতাধীন আমরা জানি সড়ক, রেল, আরও অনেক আছে, যদিও এই যোগাযোগ মন্ত্রণালয়টিকে ইতিপূর্বে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। এবার দেখলাম একজন মন্ত্রী হিসাবে নতুন, রাজনীতিবিদ হিসাবে তিনি নতুন এমনটি বলা সুযোগ নাই, যথেষ্ট সোচ্চার কণ্ঠ এবং পরিচিত মুখ, তিনি যোগাযোগ মন্ত্রণালয়ের অধীন কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। একজন নবীন মন্ত্রী হিসাবে এত গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের এতগুলো অংশ দেখভাল করার ক্ষেত্রে তাকে আরও অনেক সতর্ক হতে হবে, অধিকতর সতর্ক হতে হবে, এমনটি আমরা নিশ্চয়ই তাকে পরামর্শ দিতে পারি। পাশাপাশি তার সৌজন্যে আমরা এটা উল্লেখ করতে চাই, এই মন্ত্রণালয়ে এর আগে যিনি মন্ত্রী ছিলেন, বিশেষ করে আওয়ামী লীগ সরকারের আমলে, তিনি ওই দলের সাধারণ সম্পাদক ছিলেন। দলের নেতা হিসেবে তিনি নিঃসন্দেহে প্রভাবশালী নেতা ছিলেন। তবে তার নানাবিধ কথাবার্তা, চাল চলন, আচরণ, বডি ল্যাঙ্গুয়েজ, এমনকি তার সততা, স্বচ্ছতা, এগুলো নিয়ে তো বিতর্কের শেষ নাই এবং জনগণকে তিনি খুব এন্টারটেইন করতে পারতেন। নানা ধরনের ছলচাতুরি কথাবার্তা, অসামঞ্জস্যপূর্ণ আচরণ, কথাবার্তা, এগুলো নিয়ে জনগণ ট্রল করতো, আমরা জানি। সেই মন্ত্রণালয়ের দায়িত্বে যে মন্ত্রী এসেছেন তাকে পূর্বতন বা পূর্বসূরির কথা মনে করে তাকে অনেক সতর্ক থাকা দরকার। অথচ তিনি সূচনাতেই এমন একটি বিষয়ে কথা বললেন যেটি নিয়ে সমালোচনা করার সুযোগ তিনি রেখে দিয়েছেন। যেমন তিনি বলেছেন, এই যে সড়ক পরিবহনে যে চাঁদাবাজি, এটাকে তিনি উল্লেখ করেছেন যে সমঝোতার ভিত্তিতে যেটি হয় সেটিকে চাঁদা বলা যাবে না, যদি জোরপূর্বক আদায় করা হয় সেটিকে চাঁদা বলা যাবে। এই চাঁদার ডেফিনিশন দেওয়ার ক্ষেত্রে এই দায়িত্ব তারপরে কেন বর্তালো আমরা জানি না। যেই অর্থ আদায়ের কোনো নিয়মিত অনুমোদন নাই, সরকারি অনুমোদন নাই, আইনসম্মত নয়, সেটি যত ওয়েলফেয়ার কাজেই আপনি লাগান না কেন, এরকম যুক্তি দেন না কেন, সেটি সিদ্ধ তো নয়। এবং মন্ত্রীর মুখ থেকে সেই কথাটা যদি এভাবে আসে তাহলে এই বেআইনি কর্মটি আইনি বৈধতা পাওয়ার একটা সুযোগ থাকে। মন্ত্রী সেভাবে বলবেন কেন? আমরা আমাদের সমাজে নানা বিশৃঙ্খলা আছে, আমরা জানি। রাতারাতি সেই বিশৃঙ্খলা আমরা নিয়ন্ত্রণে আনতে পারবো না, এটাও আমরা জানি। কিন্তু মন্ত্রী এভাবে বলবেন কেন? এই ক্ষেত্রে আমরা বলতে চাই যে অতিকথন বা বেশি বললে ভুল বেশি হবে, ব্ল্যান্ডার বেশি হবে। কথা কম বললে, পরিমিত বোধ রেখে যদি কথা বলা হয় তাহলে ভুল বা ব্ল্যান্ডারটা কম হবে।
বাংলাদেশের মতো একটা দেশে যেখানে নাগরিকরা তাদের দায়িত্ব পালনে মোটেও সচেতন কিনা এ নিয়ে প্রশ্ন আছে। আমরা জানলা দিয়ে ঘরের ময়লা বাইরে যত্রতত্র ফেলে আমরা সিটি কর্পোরেশনকে দোষারোপ করি যে তারা ময়লা আবর্জনা পরিষ্কার করে না কেন। এই যে আমাদের একটা চরিত্র, এই চারিত্রিক বৈশিষ্ট্যের জাতিকে রাতারাতি শুদ্ধ পরিশুদ্ধ পরিশীলিত করা যাবে না, এটা আমরা জানি। তবে মন্ত্রীর কথাই যেন কোনো বেআইনি কর্মকাণ্ড, কোনো অপতৎপরতা, কোনো বিশেষ গোষ্ঠী আইনের বাইরে সুবিধা না পায়, সেটি তো মন্ত্রীকে সতর্ক থাকতে হবে। এই যে পরিবহন খাতে যে চাঁদাবাজি, এটি এই অভিযোগ তো আজকের না, এর আগের সরকার তারা এই পরিবহন খাতে চাঁদাবাজির যে মূল হোতা, সেই মাস্টার মাইন্ড তাকে মন্ত্রী বানিয়েছিল। যদিও নৌ পরিবহন মন্ত্রী তাকে বানিয়েছিলেন, কিন্তু তা নিয়েও প্রশ্ন উঠেছে যে নদীর মন্ত্রীর ডাঙায় এত দাপাদাপি কেন, এ ধরনের রসিকতাও ছিল। ফলে সেই মন্ত্রণালয় পরিচালনায় এবং কথাবার্তার ক্ষেত্রে মন্ত্রীকে কতটা সতর্ক থাকতে হবে এ বিষয়টি মন্ত্রী না বুঝলে তিনি নিজে যেমন ফেল করবেন, তেমনি তার সরকারকে ফেল করার দিকে তিনি ধাবিত করতে সাহায্য করবেন, এমনটি বলাটা সঙ্গত। এই কথাটা নিয়ে খুবই আলোচনা হয়েছে, ট্রলড হচ্ছে, আমরা দেখছি। মন্ত্রী নিশ্চয়ই এ বিষয়ে ব্যাখ্যা দেবেন, সেই ব্যাখ্যাটাও যেন সন্দত হয়, সেই ব্যাখ্যাটা যেন সঙ্গত হয়, সেই ব্যাখ্যা যেন পরিশীলিত হয়, সেই ব্যাখ্যা যেন আরও নতুন কোনো বিতর্কের সূচনা না করে। এরপরে আরেকটি ঘটনা আমি উল্লেখ করতে চাই। বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন বাজার মনিটরিংয়ে এই যে জব্বার সাহেব, যিনি ম্যাজিস্ট্রেসির দায়িত্ব পালন করেন, তিনি বেশ অনেক দিন থেকেই সুনামের সঙ্গে কাজ করছেন। তিনি কোথাও প্রতিবন্ধকতার মুখে পড়লেও তিনি যথেষ্ট জনগণের পক্ষে কাজ করার জন্য তিনি প্রশংসিত। আমরা এই মাত্র 2 দিন আগে দেখলাম একটি বাজারে তিনি বাজার কমিটির সভাপতি পরিচয় দানকারী একজন ব্যক্তির ঔদ্ধত্যপূর্ণ আচরণের শিকার হলেন এবং তিনি দাবি করলেন আগের সভাপতি গেছে গেছে, এখন আমি নতুন সভাপতি। অর্থাৎ তিনি বলতে চাইলেন যে তিনি সভাপতি হওয়ার পরে তিনি এই সমস্ত আইন কানুনের ধার ধারেন না, তিনি পাওয়ারফুল সভাপতি। এই পাওয়ারের উৎস যদি বর্তমান যেই দলটি রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করছে সেই দলের কোনো কর্মকর্তা বা হোমরা চোমরা উনি হয়ে থাকেন এবং সে কারণে যদি উনি বলে থাকেন, তাহলে এটি কিন্তু সরকারের সূচনাতেই একটি অ্যালার্মিং ঘটনা এবং এটিকে নিয়ন্ত্রণে আনা এবং দৃষ্টান্তমূলকভাবে এই এই পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণে আনতে পদক্ষেপ গ্রহণ, এটি সরকারের স্বচ্ছতার জন্য খুবই জরুরি। ওই ব্যক্তি যেই হন না কেন, তিনি যদি বিএনপির কোনো হোমরা চোমরা হয়ে থাকেন, তিনি যদি অন্য কোনো ব্যক্তি গোষ্ঠীর দ্বারা মদতপুষ্ট কোনো শক্তিশালী ব্যক্তিত্ব হয়ে থাকেন, এক্ষেত্রে যদি ম্যাজিস্ট্রেসির কোনো ভুলও থাকে, সেই ভুলের সংশোধন এটির প্রক্রিয়া ভিন্ন। কিন্তু লোকসম্মুখে অন ক্যামেরা তিনি যে ঔদ্ধত্য প্রদর্শন করেছেন, এটি যদি নিয়ন্ত্রণ বা সংশোধনের জায়গায় কঠোরভাবে না আনা যায়, আইনসম্মতভাবে না আনা যায়, তাহলে অন্য বাজারও এই একই ঘটনা, সেই বাজার কমিটির সভাপতি বা কর্মকর্তারা তারা এই অনিয়ন্ত্রিত আচরণ করবেন। ফলে এই যে বাজার মনিটরিংয়ে ক্রেতাদেরকে স্বস্তি দেওয়া, এই কাজটি মুখ থুবড়ে পড়তে পারে। আমরা খুব অল্প সময়ের মধ্যে এই বিষয়ে কার্যকর আইনসম্মত অ্যাকশান দেখতে চাই। আমরা খুলনাতে একটি ঘটনা দেখেছি, সেটি আমি ধরে নিলাম সাপোসা একজন খেজুর ব্যবসায়ী, তিনি আঙুল উঁচু করে ম্যাজিস্ট্রেটকে ধমকাচ্ছেন। পরবর্তীতে অবশ্য আমরা জানি তাকে আইনের আওতায় আনা হয়েছে, জরিমানা আদায় করা হয়েছে, কিন্তু এটিও অন ক্যামেরা হয়েছে। অন ক্যামেরায় এই ধরনের ঘটনা এবং সেটিকে যদি পরবর্তীতে তার বিরুদ্ধে কি ব্যবস্থা গৃহীত হলো সরকারের পক্ষ থেকে অথবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে, সেটিও যদি দৃশ্যমান না হয়, তাহলে এই ধরনের অনিয়ন্ত্রিত আচরণ ব্যবসায়ী, যাদেরকে অনেকেই আছেন মুনাফাখোর, মজুতদার, সময়ের সুবিধা নিয়ে, বিশেষ করে পবিত্র রমজানের সুবিধা নিয়ে বাজারকে অস্থিতিশীল করে জনগণের পরে যেমন নিপীড়ন চালানো হয়, তেমনি সরকারকে অজনপ্রিয় করা বা সরকারকে জনগণের কাছে প্রশ্নবিদ্ধ করতেও এই সমস্ত ঘটনা ভূমিকা পালন করতে পারে। ফলে শুরুতেই এটি নিয়ন্ত্রণ করতে হবে এবং এই নিয়ন্ত্রণের প্রক্রিয়াটি দৃশ্যমান বা জনগণের জানার মধ্যে আনতে হবে, তাহলে এটিকে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলে আমরা মনে করি। এই 2টি ঘটনায় বা আরও কয়েকটি ঘটনায় আমরা দ্রুত তড়িৎ পদক্ষেপ দেখতে চাই, তাহলে সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন উঠবে না এবং এই অনিয়ন্ত্রিত আচরণে যারা অভ্যস্ত হয়ে উঠতে চান তাদের আচরণ নিয়ন্ত্রিত হবে। এবার আসি
এই বিষয়ে নিশ্চয়ই আমি বিশ্বাস করি সরকার দ্রুত পদক্ষেপ নেবেন, কারণ এই সরকারের প্রধান তিনি তো সকালের সূর্যোদয়ে ঝলমলে আলোর ঠিকানা দেখিয়েছেন। তিনি খুব সাদামাটা চলাফেরা জীবনযাপনের তিনি একটি উদাহরণ রাখছেন। আমরা তার পোশাক আশাক চালচলনে দেখছি। তিনি সাধারণ নাগরিকদের মতো ট্রাফিক জ্যামে দাঁড়িয়ে যাচ্ছেন। প্রধানমন্ত্রী যে পথ দিয়ে যাবেন সেই পথে সহস্রাধিক পুলিশ দাঁড়িয়ে থাকবে। অন্য সাধারণ নাগরিকদের চলাচল দৃষ্টিকটুভাবে অত্যন্ত বিড়ম্বনা তৈরি করে নিয়ন্ত্রণ করবেন। ঘন্টার উপরে লোক দাঁড়িয়ে থাকবে, প্রধানমন্ত্রী তিনি চলে যাবেন সেই কারণে। এটি আমরা দেখেছি, তিনি নিয়ন্ত্রণ করেছেন। তার গাড়ি বহর কমিয়ে দিয়েছেন, তিনি ট্রাফিক জ্যামে দাঁড়িয়ে যাচ্ছেন। তিনি সাভারে গিয়েছেন, সেখান থেকে তিনি জিয়া উদ্যানে এসেছেন। পরবর্তীতে তিনি অন্য যেখানেই গমন করেছেন সেখানে আমরা দেখেছি খুব সাধারণ প্রোটোকলে তিনি চলাফেরা করেছেন। ফলে তার এই সদিচ্ছার প্রতিফলন তার সহকর্মীদের মধ্যে আমরা দেখতে চাই। 212 জন বা 13 জন সংসদ সদস্য তার দলের, এবং মন্ত্রিসভা 49, 10 জন মন্ত্রী প্রতিমন্ত্রীর মর্যাদায় উপদেষ্টা। ফলে এই 59 জন, তাছাড়া প্রধানমন্ত্রীর দপ্তরে নানা গুরুত্বপূর্ণ দায়িত্বে বেশ কয়েকজন উল্লেখযোগ্য সংখ্যক ব্যক্তি দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। এনাদের আচরণ তারেক রহমান সাহেবের আচরণের সাথে সামঞ্জস্যপূর্ণ যদি হয়, তাহলে সারা দেশেই একটা নিয়ন্ত্রিত আচরণের রিফ্লেকশন আমরা দেখতে পাবো। অন্যথায় অনিয়ন্ত্রিত আচরণের একটা প্রতিযোগিতাও কিন্তু দেখার ঝুঁকি আছে। আমরা লক্ষ্য করেছি প্রধানমন্ত্রীর যে দপ্তর, সেখানে আগে মন্ত্রিসভার বৈঠক হতো। নতুন সিদ্ধান্ত হয়েছে প্রধানমন্ত্রী সচিবালয়ে যাবেন, অর্থাৎ তিনি একা যাবেন। সামান্য যদি কোনো বিড়ম্বনা বা কোনো ধরনের একটু একটু ছন্দপতন হয়, সেটি একজন বা একজনের প্রোটোকলের জন্য হবে। কিন্তু 60 জন মন্ত্রীকে যদি প্রধানমন্ত্রীর দপ্তরে আসতে হয়, তাহলে 60টি বিড়ম্বনার ঘটনা তৈরি হবে। এছাড়া অন্যান্য যারা কানেক্টিং আছেন তা দিয়ে আরও প্রায় অর্ধশতাধিক মানুষের কাছাকাছি এই শতাধিক ভিভিআইপির যাতায়াত প্রোটোকল এবং অন্যান্যটি, এটা একটা ব্যতিক্রমী ঘটনা যে একজনের জন্য সেটি প্রযোজ্য হবে। এগুলো নিশ্চয়ই উদাহরণ সৃষ্টিকারী ঘটনা। তিনি এখন পর্যন্ত নিজের গাড়িতে চলছেন, তিনি পতাকা ব্যবহার করছেন না। আমরা শুনেছি যে রাষ্ট্রীয় কোনো প্রোটোকলের অনুষ্ঠান কিংবা বিদেশিদের সঙ্গে কোনো বিশেষ বিষয় থাকলেই কেবলমাত্র পতাকা প্রোটোকল তিনি ব্যবহার করবেন। তাছাড়া তিনি সাধারণের মতো অন্যকে বিরক্ত না করে, কারোর জন্য বিড়ম্বনা তৈরি না করে, নাগরিক সংকট তৈরি না করেই তিনি তার চলাচলটি করবেন। তিনি সকাল 9টায় অফিস করেছেন, এটিও একটা গুরুত্বপূর্ণ উদাহরণ। প্রধানমন্ত্রী যদি সকাল 9টায় অফিস করেন, স্বাভাবিকভাবেই তার সকল কর্মকর্তাকে ওই সময়ের আগে অফিসে আসতে হবে। আমরা লক্ষ্য করেছি তিনি শনিবারে ছুটি কাটাবেন না, তিনি অফিস করবেন। ফলে প্রধানমন্ত্রীর কনসার্ন সকলেই অফিস করতে হবে। আমি এর আগে একটি এপিসোডে বলেছিলাম যে মন্ত্রিসভার সদস্য এবং অন্তত তার দলের সংসদ সদস্যরা তারা ডে 1-এ তাদের সম্পদ এবং আয় ব্যয়ের হিসাব বিবরণী প্রধানমন্ত্রীর কাছে দাখিল করবেন, এবং সেটি পাবলিক হতে হবে, সেটি জনগণের জন্য প্রদর্শিত হতে হবে। 1 বছর পর পর এটির আপডেট কি সেটি আবার প্রধানমন্ত্রীর কাছে জমা হবে, সেটি আবারও পাবলিক হবে। এভাবে যদি উনি সংসদ সদস্য, মন্ত্রী এবং তার দপ্তরের কর্মকর্তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে দুর্নীতির লাগাম টেনে ধরার যে সংকল্প তার আছে সেটিতে তিনি সফল হবেন। যদি গোড়া শক্ত হয়, গোড়া সোজা হয়, আগার ডালপালায় আগাছা বা বিড়ম্বনা হবে না। মাছের মাথা পরিষ্কার থাকলে মাছের শরীরে কোনো রোগ তৈরি হওয়া খুব কঠিন হয়ে যাবে। সেজন্য আমরা বলতে চাই, যেহেতু আমরা মাথাটা পরিচ্ছন্ন এমনটি আমরা দেখছি, ফলে গোড়া পর্যন্ত লেজ পর্যন্ত সব কিছু পরিষ্কার হওয়ার একটি বার্তা খুব দ্রুত সময়ের মধ্যে দিতে হবে। আমি আবারও উল্লেখ করতে চাই, মন্ত্রী মহোদয়দের মধ্যে অনেকে আছেন নতুন, অনেকে আছেন অভিজ্ঞতা সম্পন্ন। অভিজ্ঞরাও ভুল করেন, আমরা দেখেছি। অতি কথন যে কাউকে ব্লান্ডারের দিকেই নিয়ে যাবে। কথা পরিমিত। এরকমটাই মন্ত্রীরা যদি বলেন যে আমরা সবে দায়িত্ব নিয়েছি, আমাদেরকে কাজ করার সুযোগ দেন, সংকটগুলো কি আমরা মোটামুটি জানি, সংকটগুলো চিহ্নিত করা এবং তার সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ, এজন্য আমাদের যতটুকু সময় লাগবে সেটুকু দিতে হবে। আপনারা মূল্যায়ন করবেন। আমরা 180 দিনের যে কর্মপরিকল্পনা গ্রহণ করেছি, যেটি আপনাদেরকে সার্ভ করব, 180 দিন পরে আপনারা আমাদের কর্মকাণ্ড মূল্যায়ন করবেন। আমরা শিক্ষামন্ত্রী ডক্টর এহসানুল হক মিলনকে দেখেছি, তিনি কথা যেভাবে বলেছেন আর পাল্টা প্রশ্ন আসে না।
তিনি বলেছেন যে তিনি কি চান সংক্ষিপ্তভাবে। এভাবেই অতি কথন, খুব বেশি করতে যাওয়া, তড়বড় করা, এগুলো কিন্তু মন্ত্রীদের মধ্য থেকে ভুল কথা বের হবে। সেই কথা নিয়ে সাংবাদিকরা আরও কথার উৎপাদনে তারা নিয়োজিত হবেন। সকলে আপনার বন্ধু না, সকলে আপনার শত্রুও না। আপনি একটা সোজা মাঝপথ দিয়ে হাঁটার যে রীতি, সেটিই আপনি অবলম্বন করবেন। আবারও বলছি, কথা কম বলবেন মন্ত্রীরা। আজকের মতো এখানেই, ধন্যবাদ, আল্লাহ হাফিজ।